আসেন বিমান দুর্ঘটনা, আই এম নট এ টেকনিক্যাল পারসন, আই এম নট নাইদার অ্যান ইঞ্জিনিয়ার, না অ্যারোডেনিয়ার, না পাইলট, কিছুই না। আমার কাছে স্রেফ একটা দুর্ঘটনা যদি আমি ধরি, আমি যদি একটা সিম্পল দুর্ঘটনা কোনো যেভাবেই করেন আপনি দুর্ঘটনা, এখন এটা প্লেনের ত্রুটি না পাইলটের ত্রুটি, অল দিজ আর রিলেটেড উইথ দ্য এয়ারফোর্স, এয়ারফোর্সের বাহিনী, এয়ারফোর্সের বিমান ইত্যাদি ইত্যাদি। তো শিক্ষা উপদেষ্টার পদত্যাগটা কেন, মানে কি কারণটা কি? আপনি যদি ওটাকে ক্রাইসিস ধরেন তাহলে আপনি তো বিমানের ত্রুটি না রাজাকিব একদিন মনে করেন যে রাষ্ট্রীয় শোক ঘোষণা হলো, এইচএসসি পরীক্ষা চলছে, সমানের পরীক্ষা চলছে, সেটা বলছে যে মধ্যরাতে গিয়ে আপনি মধ্যরাতে গিয়ে এটা অবশ্যই উচিত ছিল যে, এবং আমি বলি অবশ্যই তার উচিত ছিল। শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হওয়ার মতো যথেষ্ট কারণ। শিক্ষার্থীরা কি শুধু পরীক্ষার জন্য সংক্ষুব্ধ হয়েছে? তারা তো আজকে বলতেছে লাশও ঘুমোচ্ছে, ডেড বডিও সরানো হচ্ছে, এক। দুই নম্বর, এমনও আমি দেখছি অন্য জায়গার ছাত্র আসছে, অন্য জায়গার ছাত্র এসে এমনভাবে বলছে লন্ডনে বসে গাফফার চৌধুরী যেভাবে লিখতো বিভিন্ন ঘটনা পত্রিকায়, মনে হয়তো পাশের বাসায় সে আছে এরকম। এটার মানে আমি স্যাটার করছি না, ফর গডস সে, বাট ইট ইজ ভেরি টাচি ইস্যু। যে মায়ের সন্তানরা গেছে তার পাশে নির্মমভাবে 600 টাকা বোতল পানিও বিক্রি হয়েছে। দিস ইজ বাংলাদেশ। 300 টাকা বিক্রি হয়েছে হাফ লিটার, 600 টাকা বিক্রি 1 লিটারে পানি। মানে আমাদের মানসিকতাটা কোথায় চলে গেছে? এগুলো আপনি কি দিয়ে ঠিক করবেন? আপনি যদি চিন্তায় সৎ না হন, মেন্টালি সৎ না হন, ইন্টারনালি সৎ না হন, আপনি এগুলো ঠিক করতে পারবেন না। আপনি যদি বিগত সরকারের দিকে তাকান, আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা, যে বিগত সরকার যাকে পতিত সরকার হয়েছে তাকে আমি বলি তার জনগণ ছিল 15 থেকে 16 লক্ষ বাংলাদেশে। এই 15-16 লক্ষ কারা? প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, তাদের সরকার ছিল ওই সরকার। এবং তার এই লোকগুলো ভাইস ভার্সা, আমি ক্ষমতায় থাকবো, তুমি ক্ষমতায় রাখবা, এবং তারপরে যা হবার তাই হয়েছে। আপনি কি মনে করেন উইদাউট এনি বেনিফিট শুধুমাত্র সরকারের হুকুমে লোক মারে, শুধুমাত্র সরকারের হুকুমে পাখি মারে, পাখি মানে ক্রস ফায়ার, শুধুমাত্র মাসিক বেতনে আয়না করে থাকে? তারা হিউম্যান বিং, বাট লোভ মোহ এমন জায়গায় নিয়ে গেছে যে অন্ধ। এবং বিগত সরকার আপনার এই 16 বছর চালাইছে কিভাবে জানেন? এই সরকারটা ছিল, ওই সরকারটা ছিল এই 16 লক্ষ লোক নিয়ে ইসরায়েল গভর্নমেন্ট, ইসরায়েল, বাংলাদেশের ইসরায়েল ছিল ওই সরকার। আর আমরা 18 কোটি লোক ছিলাম ফিলিস্তিনি। আমরা কোনো আলোচনা দেখি নাই, আমরা তির্যক কথা শুনি নাই, আমরা কোনো আন্দোলনও দেখি নাই। আমরা দেখছি কিছুদিন আগে ফিলিস্তিনে লোক মারা যায়, তার জন্য আমার সরোয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। ইউসি কত টাচি। আর এই লোকগুলো কোথায় ছিল যখন আয়নাগর ছিল? এই লোকগুলো কোথায় ছিল যে শাপলা চত্বরে লোক মারছিল? তার মানে হচ্ছে কি, দিস গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি নন কোঅপারেটেড। সেকেন্ড ধাপে বলবো হাউ অ্যান্ড হোয়াই হি ইজ নন কোঅপারেটেড। আপনি বিগত 16 বৎসরে কিন্তু এইরকম আওয়ামী লীগ সরকারের বহু ক্রাইসিস আমরা দেখেছি। কই, উনি তো কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ করেননি। উনি রাজকীয়ভাবে আয়নাঘর বানিয়েছিলেন, উনি ক্রস ফায়ার করেছেন, উনি বিনা বিচারে হত্যা করেছেন, উনি শাপলা চত্বরে হত্যা করেছেন, উনি 57 জন সেনা অফিসার ওনার সময় হত্যা হয়েছে। এর চেয়ে বড় ক্রাইসিস তো বাংলাদেশ হয়নি, কারোর সাথে তো বসেননি। 16 বছর ক্ষমতায় ছিলেন, এবং এই 16 বছরের মধ্যে 12 বছর কিন্তু সবাই তার বিরোধিতা করেছে। যারা আজকে ক্লেম করছে যে এই সরকারকে সহযোগিতা করছে, তো তারা তো 12 বছর ওই সরকারের বিরোধিতা করছে, তারপরে সেই সরকার 15 বছর ক্ষমতায় থাকলো। আর সবাই মিলে আমরা তাকে কোঅপারেট করছি, উনি 11 মাসে হিমশিম খাচ্ছেন। এটা কোন কোঅপারেশন? বহিনা রাজ্জাকি, আপনি শুনছিলেন যে সরকার আসলে কেন পারছে না, আপনি নিজেও বলছেন যে এই সরকার ব্যর্থ হচ্ছে বারে বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে, সে তার সীমাবদ্ধতা কি নিজেই বুঝতে পারছে না? এরকম কিছু যেটি সাকিব ভাই বলছেন যে সীমাবদ্ধতা আছে। এবং দুইজন সহালোচক, দেখেন এই যে সরকারটা, আমি কিন্তু আসলে বিষয়টা আমার কাছে এরকম না যে আই এম ফেভারিং সামওয়ান অর আই এম ডিসফেভারিং সামওয়ান। আমি যেটা ফিল করি আমি সেটা বলছি। এই সর কিন্তু মাত্র 26 জন লোক, আমি জানি না 26 জন বোধহয় সম্ভবত এই উপদেশটা, মাত্র 26 জন লোক। এই সরকার বিশেষ সহকারী দিয়ে মানে 40, ঠিক আছে 50 জন, 50 জন। এই 50 জন লোক যখন দায়িত্ব নেয়, মানে সবাই যখন দায়িত্ব দেয় তাকে, ইনফ্যাক্ট বঙ্গভবনে বসে 3 বাহিনী প্রধান বলেন, রাজনীতিবিদ যারা আছে সাকিব ভাইটাই সহ
এই পুতুলরা বা তাদের রাজনৈতিক দল সবাই তো ওখানে গেছে, গিয়ে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে। এবং এই যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তখন দেশটার অবস্থাটা কি, অবস্থাটা রিয়েলিটি ভাবতে হবে। আমাদের কিন্তু পিছনে আরও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, টাইম টু টাইম নির্বাচন হয়েছে। শাহাবুদ্দিন সাহেবও নির্বাচন দিয়ে গেছেন, লতিফুর রহমান সাহেব নির্বাচন দিয়ে গেছেন। তাদের টাইমটা ছিল কীরকম, একটা সাজানো বাগান, তার ভিতরে মাত্র সরকারের লোকগুলো নাই, আর বাকি সব কিন্তু ঠিক ছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাইতুল মোকাররমের খতিব, বিচারক, পুলিশ সব কিন্তু অ্যাজ ইউজুয়াল ছিল। ওনারা বৈশা শুধু নির্বাচনটা দিয়ে চলে গেছেন। এবং কি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার বানানো হয়েছিল যে তোমরা বৈশা নির্বাচনটা দিয়ে যাবা। আর ওনাদেরকে যখন বসানো হয়েছে, ওনার তত্ত্বাবধায়ক সরকারও না, ওনার নির্বাচিত সরকারও না, ওনাদেরকে বসে একটা রেফারেন্স দিয়ে বসানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। যেই সরকার সংবিধানে নাই, যে সরকার সংবিধানে নাই তাকে আমি সংবিধানের ভিতরে ঢুকাবো কি করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার মেয়াদ কি ছিল, তার কার্যক্রম কি ছিল, যে আপনি কি কি করবেন সেটা কি তাকে বঙ্গভবনে বলা হয়েছিল? বলা হয়নি। যাই হোক, তারপরে পরিস্থিতিগত কারণে উনি বলছেন আমি জুনের মধ্যে, অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি হলে আমি জুনের মধ্যে চলে যাব নির্বাচন দিয়ে। এখন আসেন, আপনি সরকার যেই হন না কেন, শেখ হাসিনা সরকার কিভাবে চলছে? আমি শেখ হাসিনা সরকার রেফারেন্স দিব এই কারণে, উনি তো পতিত হয়েছেন। উনি কিভাবে চলছেন? পুলিশ লোক মারুক, আর্মি লোক মারুক, গার্জিয়ান কে ছিল? সরকার স্বয়ং। শেল্টার ছিল সরকার স্বয়ং। তোমরা যা কিছু করো নো প্রবলেম, শেল্টার স্বয়ং। এই যে, তার মানে প্রশাসন ছাড়া আপনি চলতে পারবেন না। বাংলাদেশে যতগুলো অভ্যুত্থান হয়েছে, ফাইনালি কিন্তু আপনার প্রশাসনকে বলতে হয়েছে উই আর নো মোর উইথ ইউ। তারপরে সরকার নামছে। সেনাপ্রধান উনি কি বলছেন? নির্বাচন পর্যন্ত সহযোগিতা করবেন। তাই ফখরুদ্দিনের পাশে যখন মইনু আহমেদ ছিল তখন মাটি কাঁপত, কিন্তু ইউনূস সাহেবের পাশে যখন বর্তমান আর্মি চিফ আছে, মাটি কাঁপছে না। সেনা বাহিনী মাঠে আছে, আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, মাটি কাঁপছে না। আপনি রুটিন কাজ কেন করবেন না? সচিবালয়ের ওয়াল টপকে কেউ ঢুকতে পারবে না, এটার জন্য তো স্পেশাল অর্ডার লাগবে না। আপনার রুটিন কাজ করতে হবে। এই রুটিন কাজ হচ্ছে না কেন? আপনার কোথায় রুটিন কাজটা হচ্ছে? 2 নম্বর আসেন, যেমন সাকিব ভাই বললেন এই সরকার ব্যর্থ হলে ডেফিনেটলি আমরা ব্যর্থ হব। জি, এই সরকার যদি ব্যর্থ হয়, 1 নম্বর, যদি এই সরকার ব্যর্থ হয়, যেহেতু আমরা ব্যর্থ হব, তাহলে নির্বাচন পর্যন্তই এই সরকারকে যদি রাখতে হয়, তাহলে তো নির্বাচন পর্যন্ত তার কোঅপারেশন দরকার, যেগুলো আমি বলছি করছে না। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, একদম সরাসরি আপনাকে জিজ্ঞেস করি, গত কয়েকদিনের রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ আপনার কি মনে হয়? জামাত, এনসিপি, বিএনপি ঐক্য অটুট আছে এখনো? ভেরি সিম্পল, আমি আপনাকে একটা কথা বলি। সরকার একটা বড় স্টেক হোল্ডার বর্তমান অবস্থায়। এরকম ক্রাইসিস টাইমে সেনাবাহিনী তারা একটা বড় স্টেক হোল্ডার। তার সাথে যদি আমি রাজনৈতিক দলগুলো ধরি, সে বিএনপি বলেন, জামাত ধরেন, এই জোনায়েদ সাকিরা ধরেন, সব মিলে যদি আমি ধরি, তো বিএনপি ন্যাচারালি স্টিয়ারিং সিট আছে। এই যে 3টে স্টেক হোল্ডারের কথা বললাম, এদের একটা ঐক্যমত্যে আসতে হবে। মানে একটা সুন্দর নির্বাচনের জন্যে। 2 নম্বর হচ্ছে, যেহেতু ইউনূস সাহেব বলতেছে আউয়াল মার্কা বা রকিবউদ্দিন মার্কা কিংবা নুরুল হুদা মার্কা নির্বাচন করবেন না, এটা ইজ গ্যারান্টি। যদি করেন তাহলে লাভটা কি? তাহলে তো সেই গয়রা হইল আগের মতোই। সুতরাং এটাকে যদি আপনার শিফট করতে হয়, এটা একটা বিরাট ব্যাপার যে এই মার্কা নির্বাচন করতে পারবে না, তাহলে লেভেল প্লেইং ফিল্ড ইস্যু আসে। আর এই লেভেল প্লেইং ফিল্ড কিন্তু ওই প্রশাসন দিয়েই করতে হবে যেই প্রশাসন হাসিনা সরকারের সময় ছিল। তা আজকে যদি ওই প্রশাসন দিয়ে সমস্ত রাজনৈতিক দল নিশ্চিত হয় যে লেভেল প্লেইং ফিল্ড হবে, তাহলে বিগত নির্বাচনে যায়নি কেন? আমার প্রশ্ন রাখলাম আমি। কারণ প্রশাসন তো মঙ্গল গ্রহ থেকে আসতেছে না, সেই প্রশাসন যেই প্রশাসন ওই সময় ছিল। সুতরাং এই প্রশ্নগুলো রাখেন। যেহেতু আউয়াল মার্কা, রকিব মার্কা নির্বাচন উনি দিবেন না, আর 3টে স্টেক হোল্ডারের ঐক্যমত্য দরকার এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া দরকার। এগুলো না হইলে নির্বাচন আমার কাছে মনে হয় অনিশ্চিত। মিটফোর্ডকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেখেছেন আপনি একদম যুদ্ধাঙ্গেহী এক ধরনের বক্তব্য আসতেছিল। এই যে পার্থক্য, ঐক্য অনৈক্যর জায়গায় চলে আসলো, সেখানে এখন আবার দৃশ্যমান ঐক্য কেন চাচ্ছে সরকার? কারণ সরকার এখন খুব শেকি একটা কন্ডিশনে চলে গেছে। সব কিছুর একটা লংজিভিটি থাকে, একটা এক্সপায়ারি সময় থাকে। তো আপনার এক্সপায়ারি সময়টা ডেট একটা থাকে, আবার ইন্টারনাল কিছু ভাইবও থাকে। বিষয়টা হয় কি, যে আমরা এই যে এতক্ষণ ধরে যে আলোচনা করছি, আমরা সবাই একটা বিষয়ে বলার চেষ্টা করছি যে আসলে যেটা আপনি দেখাচ্ছেন সেটা আপনি করেন। বিষয়টা হচ্ছে এটা, যে আপনি যেটা বলার চেষ্টা করছেন আপনি এটা করেন, ট্রু সেন্সে করেন। সেই জায়গাটাতে আমাদের প্রত্যেকেরই আস্থার
জায়গাটা অভাবটা তৈরি হয়ে গেছে অলরেডি। স্টেটমেন্ট ইজ ভেরি মাচ ট্রু যে যদি এই সরকার ফেল করে যায় আমরা ফেল করে যাব, এবং এই একটা কারণেই কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব ধরনের সহযোগিতা গভর্নমেন্টকে করার জন্য প্রতিশ্রুতি দিয়ে এসেছে, করেছে, ধৈর্যের পরীক্ষা দিচ্ছে এবং প্রতিনিয়ত বলে যাচ্ছে যে আমরা শেষ অবধি কিন্তু আপনাদেরকে সহযোগিতা করে যাব। গভর্নমেন্টকে সহযোগিতা করা মানে জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে সেটাকে সহযোগিতা করা, গভর্নমেন্টকে সহযোগিতা করা মানে আমাদের কাছে যে ভবিষ্যতে আমরা যে বাংলাদেশটাকে দেখতে যাচ্ছি একটি নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার যে শক্তিটাই আছে, পজিটিভ যে ফোর্সটা আছে, তাদেরকে সহযোগিতা করা। তো সেই জায়গাতে আমরা আছি, থাকবো, এবং এটা আমরা বদ্ধপরিকর, এটা মুখে বলার জন্য না, এটা আমরা চাই, আসলে আমরা চাই। তো আমাদের যে সেন্টিমেন্টটা কাজ করে, গভর্নমেন্টের সেন্টিমেন্টে যদি একই সাথে কাজ করে, একই কেমিস্ট্রিতে মেনটেন করা হয়, তাহলে ফলাফলটা ভালো আসে। আমাদের বলতে আমি রাজনৈতিক দলগুলোর কথা বলছি। তো আজকে বৈঠকে বসেছেন, ক্রাইসিস মোমেন্ট, এটা ভালো। রাজ্জাকীভাবে বলেছেন যে হ্যাঁ ক্রাইসিস হলেই তো আমাদেরকে বসতে হবে, কিন্তু কথা হচ্ছে যে আমরা এই যে জাতীয় সনদ তৈরির কথা বলছি, জুলাই সনদ তৈরির কথা বলছি, আমরা বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাবের কথা বলছি, এর সবগুলোর এক্সিকিউশন ডিপেন্ড করবে যে পলিটিক্যাল পার্টিগুলোর সদিচ্ছার উপরে। আমরা একটা বছর সময় পেলাম, এক বছরে আমরা নতুন কি জানতে পারলাম বা বুঝতে পারলাম, বা আমরা নতুন কি দেশকে দিতে পারলাম যেটা নিয়ে দেশের জনগণ আস্থা রেখে বলবে যে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এই আলোকে। এটাই তো আমাদের ইচ্ছে ছিল বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমাদের গভর্নমেন্ট যেটা আছে তারা আমাদেরকে এমন কিছু স্বপ্ন দেবে, এমন কিছু পলিসি দেবে, এমন কিছু স্ট্রাকচার দেবে যে হ্যাঁ ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে তুলে নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। তো আমি বলবো যে এই জায়গাটাতে গভর্নমেন্ট সেই কাজগুলো করতে পারেননি বলেই যে আমাকে মব ক্রিয়েট করতে হবে, করতে পারেননি বলে যে আমার একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে যাদেরকে সামনে এগিয়ে দিয়ে আমি যেটা চাই সেটাকে আমি করে নিয়ে আসতে পারবো, এই জিনিসটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বোঝে। যেমন সচিবালয়ের যে ঘটনাটা, আমরা এই প্রেক্ষাপটে নতুন কী কী জিনিস দেখছি, যে আমরা দেখছি যে আমরা সরকার রাতে চলে, এটা কি আমার অ্যাটেনশনটা কোন দিকে, যে আমার অ্যাটেনশন যদি কোঅর্ডিনেশন দিকে থাকতো তাহলে আমি কিন্তু ওই জিনিসটা চিন্তা করতে পারতাম। আজকে আমরা কি দেখলাম যে সচিবালয়ের গেট ভেঙেও কিন্তু ঢুকে যাওয়া যায়, এটা কিন্তু একটা রেফারেন্স ক্রিয়েট হলো। হ্যাঁ, এই রেফারেন্সগুলো ভালো রেফারেন্স না, আমরা এগুলো চাই না, আমরা এগুলো ক্রিয়েট করতে চাই না। সাকিব ভাই বলেছেন আমরা কি বিদ্রোহ করব না, আমরা কি আন্দোলন করব না, আমরা কি প্রটেস্ট করব না, অবভিয়াসলি করব, কিন্তু আমাকে জানতে হবে যে আমার কোন প্রটেস্টটা কখন করতে হবে। আমি কোনোভাবে গিয়ে যখন একটা জায়গায় বার্ন পেশেন্ট আছে সেখানে গিয়ে আমি যদি ওখানে গিয়ে আন্দোলন শুরু করি, সেখানে গিয়ে আমি আমার দাবি দেওয়া পেশ করতে থাকি, তাহলে কিন্তু আমার আসল কার্যক্রমটা ব্যাহত হতে হবে। সো আমি সবসময় একটা জিনিস বলি যে সরকার একটি মেকানিজম, একটি মেশিনারিজ, এটার সাথে এটার কোঅপারেশন জনগণকেও করতে হয়। আমি যদি এডুকেটেড ভোটার না পাই, আমি যদি ভালো ভোটার না পাই, আমি কিন্তু চয়েসটাও সেরকম হবে। যদি ভোটার মনে করে যে আমি একজন মব ক্রিয়েটারকে ভোট দিব, মব ক্রিয়েটারে কিন্তু চলে আসবে। এই জন্য এডুকেশনটা বা কালচারটা যে ডেভেলপমেন্টটা হয়, মেন্টাল ডেভেলপমেন্টটা, যেটা রাজ্জাকী ভাই বললেন যে মানসিকতার পরিবর্তনটা, এটা আপনি কোনো সনদ করে করতে পারবেন না। আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এটা ইমপ্লিমেন্টেশনে যাব কি যাব না, আমি কাজগুলো করব কি করব না। তো এই কথাগুলো বলার পেছনের কারণটা হচ্ছে যে উদ্দেশ্য যেটা, এটা চরিতার্থ করতে আমি চাই কি চাই না, আমার ইন্টারেস্টটা কি, আমার ইচ্ছাটা কি। তো গভর্নমেন্টের সব কিছু মিলিয়ে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, উনি বসছেন, কথা বলছেন, নির্বাচন পর্যন্ত উনি আরও অনেক কথা বলতে চান, বসতে চান। আমি আশা করি, আমি বিশ্বাস করি যে সরকারের এই প্রতিটি বৈঠক সংকট উত্তীর্ণ হয়েছে জন্য বসেছে সেটা না, প্রিকশন হিসেবে, যেন আর সংকট উত্তীর্ণ না হয় আমাদের সামনে, আমরা বসে প্রিকশনগুলো নিয়ে থাকি। আমার এখানে আসার উদ্দেশ্য কি, আমাকে বাংলাদেশের জনগণ এখানে নিয়ে এসছে এবং আমাকে যে উদ্দেশ্যে নিয়ে এসছে আমি সেটা চরিতার্থ করে আমি বিদায় দিই।